নমস্কার বন্ধুরা, শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা একটা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমাদেরই টেস্ট পরীক্ষার একটা প্রশ্নপত্র, একটা স্কুলের। তো আজকে আমি এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসিকিউ এর উত্তরগুলো তোমাদের সামনে আলোচনা করে দেবো। আর সেই সঙ্গে এই প্রশ্নে কোন কোন বড় প্রশ্নগুলো এসেছিলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে নেবো। এর আগেও আমি অলরেডি দুটো স্কুলের প্রশ্নপত্র সলভ করে আমার চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে ওই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তোমরা চাইলে সেখানে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি বারবার এই ধরনের প্রশ্ন কেন তোমাদের সামনে তুলে ধরছি। এর প্রধান কারণ হলো, ফাইনাল পরীক্ষা হতে কিন্তু আর বেশি দিন সময় নেই। যেটুকু সময় আছে সেই সময়ের মধ্যেই তোমাদের কাজ হচ্ছে বারবার প্রশ্নগুলো প্র্যাকটিস করা। এবং সেই প্রশ্নপত্র প্র্যাকটিস তখনই ভালো করে করতে পারবে যখন তোমাদের হাতে প্রশ্ন থাকবে। কারণ বই পড়ে বারবার সেই প্রশ্ন নিজে নিজে উত্তর দেওয়া সম্ভব হবে না। ওই জন্য টেস্ট পেপার বেরোবার আগে পর্যন্ত আমি যে প্রশ্নগুলো দেব, তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। দেখবে এগুলো প্র্যাকটিস করার ফলে তোমরা এমন একটা জায়গায় পৌঁছাবে যখন প্রশ্ন দেখলেই আর তোমাদেরকে উত্তর করার জন্য ভাবার দরকার পড়বে না। অত প্রশ্ন দেখলে উত্তর সঙ্গে সঙ্গে তোমরা তৈরি করে নিতে পারবে। ভিডিওটা ভালো করে তোমরা দেখো, এবং দেখার পরে যদি মনে হয় যে চ্যানেলটা তোমাদের ভালো লেগেছে বা আমার এই ভিডিও দেখে তোমাদের কাজে আসছে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, কারণ প্রেস করার সঙ্গে সঙ্গেই আমি যখনই ভিডিও দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো ভিডিওটা শুরু করি, এবং প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতাতে লিখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা হাই স্কুলের প্রশ্নপত্র। তো তোমরা জানো যে পার্ট এ তোমরা পরীক্ষা দিয়ে এসছো। দুটো পার্ট থাকে, পার্ট এ এবং পার্ট বি। তো পার্ট এতে দেখো 35 নম্বরের দেওয়া আছে, অর্থাৎ কি এখানে থাকবে এমসিকিউ থাকবে এসিকিউ। তাহলে চলো প্রথমে এমসিকিউ যেগুলো আছে সেটা দেখে নিই। প্রথম প্রশ্ন এসেছিল, দেখো, চুনাপাথর বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কি বলে? অঙ্গারযোজন, আর্দ্র বিশ্লেষণ, জলযোজন, জারণ। তো এটার উত্তর হবে অঙ্গারযোজন। পরবর্তী প্রশ্ন, নরওয়ে উপকূল হলো এক প্রকার রিয়া উপকূল, ফিওর্ড উপকূল, ডালমেশিয়ান উপকূল, উত্থিত উপকূল। এটার উত্তর করবে তোমরা ফিওর্ড উপকূল। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হলেন কে? পাওয়েল, ডেভিস, গিলবার্ট, এলসিকিং। তো এটার উত্তর করবে তোমরা পাওয়েল। পরের প্রশ্ন দেখো কি আছে, যে নদী ব্যবস্থায় অনুগামী নদী পরবর্তী নদীর সঙ্গে বিপরা নদী সমকোণে মিলিত হয় তাকে কি বলে? ঠিক আছে, তো এইটার উত্তর করবে তোমরা জাফরিরূপী নদী নকশা। এক্ষেত্রে কি হয়, আমরা জানি যে অনুগামী নদী কি, একটা ভূমিভাগ আছে, ধরো ভূমিভাগের সঙ্গে কি, প্রথমে ভূমিভাগের ঢাল অনুসারে, অর্থাৎ নদী বা ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় অনুগামী নদী। পরবর্তী নদী কি, অনুগামী নদীর সঙ্গে যখন সমকোণে নদী এসে মিলিত হয় তখন সেটাকে বলা হয়ে থাকে পরবর্তী নদী। আর বিপরা নদী কি, অর্থাৎ ঢালের বিপরীত দিকে যখন নদী প্রবাহিত হবে তখন সেটাকে বলা হবে বিপরা নদী। তো এখানে কি বলছে দেখো প্রশ্নতে, যে পরবর্তী নদীর সঙ্গে যখন বিপরা নদী সমকোণে মিলিত হবে। জাফরিরূপী নদী নকশার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনুগামী নদী যখন সমান্তরালে প্রবাহিত হলো তখন অনুগামী নদীর সঙ্গে কি হয় না, পরবর্তী নদী যেটা সেটা হচ্ছে কিনা সমকোণে মিলিত হয়, এবং বিপরা নদী বিপরীত দিক দিয়ে প্রবাহিত হয়ে গিয়েও ওই পরবর্তী নদীর সঙ্গে সমকোণে মিলিত হচ্ছে, এবং ভূমিরূপটা অর্থাৎ যে নদী নকশাটা সেটা তৈরি হচ্ছে কার মতো? জাফরির মতো। এবং এই তখন সেটাকে বলা হয়ে থাকে জাফরিরূপী নদী নকশা। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনুগামী নদী পরবর্তী নদীর সঙ্গে বিপরীত নদী সমকলে মিলিত হলে ভূমিরূপটা তৈরি হবে কার মতো? অর্থাৎ নদী নকশাটা জাফরিরূপী নদী নকশা। তো এখানে উত্তর করবে তোমরা জাফরিরূপী নদী নকশা। পরের প্রশ্ন দেখো কি আছে, সোলাঞ্চাক মাটি সৃষ্টির প্রক্রিয়া হলো ল্যাটেরাইজেশন, স্যালিনাইজেশন, ক্যালসিফিকেশন, অ্যালকালাইজেশন। তো এখানে উত্তর করবে তোমরা স্যালিনাইজেশন। পরের প্রশ্ন, প্রদত্তগুলির মধ্যে যেটি উদ্ভিদের প্রয়োজনীয় প্রাথমিক অতিমাত্রিক পুষ্টিকর পদার্থ তা হলো কি কি? অপশন আছে দেখো, লোহা, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, পটাশিয়াম। তো এখানে উত্তর করবে তোমরা দেখো পটাশিয়াম। কারণ আমরা জানি যে উদ্ভিদের প্রয়োজনীয় প্রধান তিনটি পরিবেশ হচ্ছে কি এনপিকে, ঠিক আছে, নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস। তো এখানে যেহেতু দেখো অপশন আছে পটাশিয়াম, তো এটার উত্তর করবে তোমরা পটাশিয়াম। পরের প্রশ্ন দেখো কি আছে, জেট বায়ুপ্রবাহ দেখা যায় ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, স্ট্র্যাটোবোজে, ট্রোপোস্ফিয়ারে। তো এটার উত্তর করবে তোমরা ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে। পরের প্রশ্ন দেখো কি আছে, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুটি হলো কি হবে? বোরা, মিস্ট্রাল, লেভেজ, চিনুক। তো এখানে উত্তর করবে তোমরা দেখো হচ্ছে মিস্ট্রাল। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু দেখবে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে অনেক প্রশ্ন আগে যে ভিডিওগুলো দিয়েছি সেখান থেকে এখানে অনেক প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে। এই যে প্রশ্নটা বললাম রোন উপত্যকা মিস্ট্রাল, এটাও কিন্তু আগের একটা স্কুলের পরীক্ষায় এই প্রশ্নটাও এসেছিল। তাই দেখতে পাচ্ছ কেন বলছি বারবার প্র্যাকটিস করার জন্য, যে এইভাবে প্র্যাকটিস করতে থাকলে দেখবে অনেক প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, এবং এর ফলে তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট এবং কোনটা নয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তা হলো গ্রিন ডেটা বুক, গ্রিন ডেটা কার্ড, রেড ডেটা বুক, ব্ল্যাক ডেটা বুক। তো এখানে উত্তর হবে গ্রিন ডেটা বুক। পরের প্রশ্ন দেখো, আধা প্রাকৃতিক দুর্যোগের একটি উদাহরণ হলো সাইক্লোন, ভূমিধস, সুনামি, ভোপাল গ্যাস দুর্ঘটনা। তো এখানে উত্তর করবে তোমরা ভূমিধস।
পরের প্রশ্ন, যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক তা হলো নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, নাতিশীতোষ্ণ তৃণভূমি, তুন্দ্রা, উষ্ণমরু। তো এখানে উত্তর করবে তোমরা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। পরের প্রশ্ন দেখো কি আছে, তথ্য প্রযুক্তি যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখানে উত্তর করবে তোমরা চতুর্থ। পরের প্রশ্ন, যে শস্যকে কেন্দ্র করে ভারতের সবুজ বিপ্লবের প্রথম সূত্রপাত হয় তা হলো ধান, গম, ডাল, তৈলবীজ। এটার উত্তর কিন্তু আমি দেবো না, এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে প্রথম এই চারটে অপশনের মধ্যে কোনটা সবুজ বিপ্লবের জন্য প্রথম সূত্রপাত হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, ন্যূনতম ব্যয় তত্ত্বে সমপরিবহন ব্যয় রেখাকে কি বলে? আইসোটিম, আইসোথাম, আইসোহাইট আর আইসোবার। তো এখানে উত্তর করবে তোমরা আইসোটিম। আচ্ছা, আইসোটিম মানে সমপরিবহন ব্যয়রেখা। পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের উদীয়মান শিল্প কোন শিল্পকে বলে? তথ্য প্রযুক্তি, বস্ত্রবয়ন, পেট্রো রসায়ন, কাগজ শিল্প। খুবই সহজ উত্তর, সে মাধ্যমিক থেকে পড়ে আসছো, এটা উত্তর হবে পেট্রো রসায়ন শিল্প। পরের প্রশ্ন, যে সকল কোম্পানির জাহাজ সমুদ্রে চলাচল করে তাদের কি বলা হয়? শিপিং লেন, শিপিং লাইন, শিপিং স্টোর, শিপিং কোম্পানি। তো এখানে উত্তর করবে তোমরা শিপিং লাইন। ঠিক আছে। আর এখানে যদি প্রশ্ন আসতো যে সকল কোম্পানির জাহাজ সমুদ্রে অর্থাৎ একই পথে চলাচল করে, তখন উত্তর করতে তোমরা শিপিং লেন। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতে পরিব্রাজন সর্বাধিক ঘটে কোথায়? গ্রাম থেকে শহরে, শহর থেকে শহর, গ্রাম থেকে গ্রাম, শহর থেকে গ্রাম। এটা উত্তর হবে গ্রাম থেকে শহর। পরের প্রশ্ন, কোনো শহরে মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কি বলে? পৌরপুঞ্জ, মেগাসিটি, মহানগর, মহানগরপুঞ্জ। তো খুবই সহজ উত্তর, এটার উত্তর হবে মহানগর। পরের প্রশ্ন দেখো কি আছে, দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিক অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হলো মৌসুমী, ভূমধ্যসাগরীয়, উষ্ণমরু, নিরক্ষীয়। এটার উত্তর করবে তোমরা নিরক্ষীয় জলবায়ু। পরের প্রশ্ন দেখো কি আছে, ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়াটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে? অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, ভাদস্তর, অ্যাকুইটার্ড। তো এখানে উত্তর হবে ভাদস্তর। পরের প্রশ্ন দেখো, এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায় মাদাগাস্কার উপকূলে, পেরু ইকুয়েডর উপকূলে, জাপান উপকূলে, অস্ট্রেলিয়া উপকূলে। এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, এবার দেখো সেকেন্ড পার্ট, অর্থাৎ এসিকিউ যে প্রশ্ন সেগুলো আরম্ভ হয়েছে। প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখো যে নিক বিন্দু কাকে বলে? আমি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও, পারলে তোমরা খাতায় নোট করে নেবে। নিক বিন্দু লিখবে পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট নদীর নতুন ও পুরনো উপত্যকার মধ্যবর্তী বিন্দুকে নিক বিন্দু বলে। অর্থাৎ পুরনো উপত্যকা এবং নতুন উপত্যকা যে সংযোগ বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয়ে থাকে নিক বিন্দু। পরের প্রশ্ন দেখো, টম্বলো কাকে বলে? এটার উত্তর আমি বলে দিচ্ছি, যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলা হয়ে থাকে টম্বলো। এটা 2024 সালে পরীক্ষায় এসেছিল, তাই তোমাদের এবছর আসার সম্ভাবনা খুবই কম, তবে একবার দেখে রাখবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো কি আছে, পূর্ববর্তী নদী কাকে বলে? উত্তর লিখবে ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে যেসব নদী তার পূর্বেকার প্রবাহপথ বজায় রাখে তাকে পূর্ববর্তী নদী বলে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো? উত্তর করবে কোনো দেশের এক বছরের জনসংখ্যা যখন বাড়েও না আবার কমেও না, তখন ওই অপরিবর্তিত অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের বৃহত্তম মেট্রোপলিটন শহরটির নাম করো। এটা হচ্ছে খুবই সহজ উত্তর, এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, কারণ এই প্রশ্নটা আগে যে দুটো প্রশ্ন বলেছি অর্থাৎ স্কুলের প্রশ্নপত্র আমি ভিডিও দিয়েছি সেখানেও কিন্তু এই প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটা বারবার আসছে, তাই তোমরা ভালো করে রাখবে, এটা ফাইনালও আসার চান্স আছে। তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আর্দ্র কৃষি কাকে বলে? উত্তর লিখবে বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলে। ঠিক আছে, কোথায় কোথায় এগুলো দেখা যায়? ভারতে, বাংলাদেশে, মায়ানমারে, ঠিক আছে, প্রভৃতি এই সমস্ত জায়গায় বা এই দেশে আর্দ্র কৃষিগুলো লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন দেখো কি আছে, শস্য প্রগাঢ়তার সংজ্ঞা দাও। কি উত্তর লিখবে আমি বলছি সেটা শুনে নাও। প্রকৃত চাষের জমির সাথে মোট চাষের জমির অনুপাতের হারকে শস্য প্রগাঢ়তা বলা হয়। ঠিক আছে, শস্য প্রগাঢ়তার সূত্রটা কি? মোট চাষের জমি ডিভাইডেড বাই প্রকৃত চাষের জমি ইন্টু 100। এটাও কিন্তু আগের একটা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র এসেছিল, আবার এটা এলো, তা দেখছো একই প্রশ্ন বারবার কিন্তু রিপিট হচ্ছে। পরের প্রশ্ন দেখো, সোলাম বলতে কি বোঝো? সোলাম এটাও কিন্তু আগে একটা টেস্ট পরীক্ষা এসছে, আবার তোমাদেরও এই আজকে যেটা দেখাচ্ছে এখানেও কিন্তু এটা কমন এসছে। তো সোলাম বলতে কি বোঝো না? তোমরা সবাই জানো যে মৃত্তিকার এ এবং বি স্তরকে একত্রে সোলাম স্তর বলা হয়। পরের প্রশ্ন দেখো কি আছে, ল্যাটেরাইজেশন বলতে কি বোঝায়? উত্তর লিখবে উষ্ণ ও আর্দ্র অঞ্চলে ল্যাটেরাইট মাটির সৃষ্টির প্রক্রিয়াকে ল্যাটেরাইজেশন বলা হয়। পরের প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত মেঘহীন আকাশযুক্ত বৃত্তাকার যে অঞ্চলের সৃষ্টি হয় তাকেই ঘূর্ণবাতের চক্ষু বলা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝায়? উত্তর লিখবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ভারতে আগমনের সঙ্গে সঙ্গে যে প্রবল বৃষ্টিপাতের সূচনা হয়
তাকেই মৌসুমি বিস্ফোরণ বলে। ঠিক আছে, এই বিস্ফোরণ শব্দের অর্থ হচ্ছে হঠাৎ কোনো কিছুর প্রাধান্য বৃদ্ধি পাওয়া। তো মৌসুমি বিস্ফোরণ তোমরা জানো যে সাধারণত মৌসুমি বায়ু কী থাকে না, দুটো ভাগ থাকে, একটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, একটা উত্তর পূর্ব মৌসুমি বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন ভারতে প্রথম প্রবেশ করে তখন হচ্ছে কি না ভারতে বর্ষাকালের সূচনাটা হয়, এবং বর্ষাকালের সূচনা হওয়ার সঙ্গে সঙ্গে কী হয় না, ওই সময় একসঙ্গে প্রচুর বৃষ্টিপাত, হঠাৎ একটানা বৃষ্টিপাতের সূচনা হয়ে যায়, তখন সেই ঘটনাটাকে বলা হয়ে থাকে মৌসুমি বিস্ফোরণ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব আলোচনা করো। দুটি প্রভাব কী কী লিখবে? এক নম্বর তোমরা লিখবে যে জীববৈচিত্র্য ধ্বংস হয়, আর দু নম্বর তোমরা লিখতে পারো কি যে জলবায়ুর পরিবর্তন হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে, আলোকপ্রেমী ও আলোক বিদেশী উদ্ভিদের একটি করে উদাহরণ দাও। তো আলোকপ্রেমী উদ্ভিদ হচ্ছে কি না, যে সমস্ত উদ্ভিদগুলো সূর্যের আলোকে পছন্দ করে। তা উদাহরণ কী হবে? সূর্যমুখী। আর আলোক বিদেশী কি, যে যারা সূর্যের আলো বা সরাসরি আলো যারা নিতে পারে না, অর্থাৎ কম আলো পছন্দ করে, অর্থাৎ কি ছায়াযুক্ত স্থানে থাকে, তাহলে আলোক বিদেশী উদ্ভিদ কী করবে তোমরা? পান। পরের প্রশ্ন দেখো, জীববৈচিত্র্য বিনাশের দুটি কারণ উল্লেখ করো। এক নম্বর পয়েন্ট করবে তোমরা জলবায়ুর পরিবর্তন, আর দু নম্বর করবে তোমরা বন্যপ্রাণীর সংহার। জলবায়ু পরিবর্তন জিনিসটা কি? জলবায়ু পরিবর্তন হচ্ছে, তোমরা জানো যে কোনো একটা স্থানে বা আবহাওয়া 30 থেকে 35 বছরের গড় অবস্থাকে বলা হয়ে থাকে জলবায়ু। জলবায়ুর যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে কি কোনো বিভিন্ন রকম প্রাণী বা উদ্ভিদ তাদের কি হয়, যে সাধারণত তারা কি করতে পারে, যে জলবায়ুটাকে অর্থাৎ নিজেদের সঙ্গে অভিযোজন ঘটাতে পারে না, এবং অভিযোজন ঘটাতে না পারলে তারা কি হয় না, বিনাশের দিকে এগিয়ে যায়। আর বন্যপ্রাণী সংহার মানে কি না, বন্যপ্রাণীগুলোকে মেরে দেওয়া আর কি। সেক্ষেত্রে কী হয়, যেমন তোমরা জানো যে অনেক ক্ষেত্রে চোরা শিকার যে কারবারগুলো হয়, বা চুরি করে নিয়ে গিয়ে তারা কি না নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক বন্যপ্রাণীকে মেরে দিচ্ছে। যেমন কিনা হাতির দাঁত হলে খুবই হচ্ছে উল্লেখযোগ্য, এগুলোর দাম খুবই বেশি। সে হাতির দাঁতের জন্য অনেকে দেখো বন্যপ্রাণী সংহার করছে। ঠিক আছে, বাঘের চামড়া, হরিণ, গন্ডারের খড়গ, এই সমস্ত কিছুর জন্য অনেক বন্যপ্রাণীকে মেরে দেওয়া হয়, সেটাকে তোমার বলা হয় বন্যপ্রাণী সংহার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, জীব বৈচিত্র্যের সংজ্ঞা দাও। কি লিখবে? যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে জীববৈচিত্র্য বলা হয়। পরের প্রশ্ন দেখো, ট্রাক ফার্মিং বলতে কী বোঝায়? কী লিখবে? যে কৃষি জমিতে উৎপন্ন শাকসবজি ট্রাকে করে নিকটবর্তী বাজারে পাঠানো হয় বলে আমেরিকা যুক্তরাষ্ট্রে বাজার ভিত্তিক যে উদ্যান কৃষি সেটাকে বলা হয়ে থাকে ট্রাক ফার্মিং। পরের প্রশ্ন দেখো, আইসোটিমের সংজ্ঞা দাও। কী লিখবে উত্তর? যে সমান পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকেই বলা হয়ে থাকে আইসোটিম। পরের প্রশ্ন দেখো কি আছে, অনুসারী শিল্প কাকে বলে? বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে যেসব ক্ষুদ্রায়তন শিল্প তাদের শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করে তাকে অনুসারী শিল্প বলে। ঠিক আছে, উদাহরণ হিসেবে লিখবে পেট্রোরসায়ন শিল্পের অনুসারী শিল্প হচ্ছে যেমন তোমার ডিজেল উৎপাদন, কেরোসিন উৎপাদন ইত্যাদি। এই প্রশ্নটাও কিন্তু আগে দুটো টেস্ট পেপার যেটা করালাম, প্রশ্নপত্র প্র্যাকটিস বা সমাধান আমি করিয়েছি, সেখানে এই প্রশ্নটাও কমন ছিল। অনুসারী শিল্প কিন্তু বারবার বিভিন্ন স্কুলের পরীক্ষায় থাকছে, তাই এটা ভালো করে করবে, কারণ এটা ফাইনাল আসার চান্স অনেক বেশি আছে। পরের প্রশ্ন দেখো, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো? উত্তর লিখবে, যে মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল থাকা সত্ত্বেও অতিরিক্ত লবণতার জন্য উদ্ভিদ যখন ওই জল গ্রহণ করতে পারে না তখন তাকে বলা হয়ে থাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। যেমন উদাহরণ হিসেবে কী লিখবে? সুন্দরবনের লবণাক্ত মৃত্তিকা। পরের প্রশ্ন, জনবিস্ফোরণ কাকে বলে? ঠিক আছে, কী লিখবে উত্তর? যে জন্মহারের তুলনায় মৃত্যুহার যখন হঠাৎ কমে যায় তখন কি জনসংখ্যা দ্রুত পরিমাণে বেড়ে যায়, জনসংখ্যার এই বৃদ্ধির যে ঘটনা সেটাকে বলা হয়ে থাকে জনবিস্ফোরণ। পরের প্রশ্ন দেখো কি আছে, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? কি উত্তর লিখবে? বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের সব থেকে উঁচু স্থানগুলিতে বিক্ষিপ্তভাবে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয়ে থাকে শুষ্ক বিন্দু বসতি। পরের প্রশ্ন, মেগাসিটি কাকে বলে? 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় মেগাসিটি। পরের প্রশ্ন দেখো কি আছে, পৌরপুঞ্জের সংজ্ঞা দাও। কি লিখবে উত্তর? একাধিক শহর আয়তনে বৃদ্ধি পেয়ে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যে বিস্তৃত পৌর অঞ্চল গঠন করে তাকে বলা হয় পৌরপুঞ্জ। পরের প্রশ্ন দেখো কি আছে, মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করো। কী কী লিখবে? এক নম্বর তোমরা লিখতে পারো যে সমোন্নতি রেখা বরাবর কৃষিকাজ করা, দু নম্বর লিখতে পারে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা, তিন নম্বর লিখতে পারো ঝুম চাষ বন্ধ করা। ঠিক আছে, ধাপ চাষ করা বা ধাপ চাষ পদ্ধতিতে কৃষিকাজ করা, এই সমস্ত পয়েন্টগুলো হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের। তো যে কোনো খুশি বা যে কোনো দুটো পয়েন্ট তোমরা লিখতেই পারো। পরের প্রশ্ন দেখো, WTOর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ঠিক আছে, এটার উত্তর হচ্ছে খুবই সহজ, এটার কিন্তু উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবার দেখো আরম্ভ হচ্ছে পার্ট বি, অর্থাৎ 35 নম্বরে যে বড় প্রশ্ন আছে সেগুলো। তো দেখো এখানে কি কি বড় প্রশ্ন এসেছিলো তোমরা একবার দেখে নাও। প্রথম প্রশ্ন দিয়েছিল দেখো, সমুদ্র তরঙ্গে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 4টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝো? অবশ্যই করে নেবে। এই প্রশ্নগুলো আমার সাজেশন যেগুলো দিয়ে রেখেছি সেখানে এই প্রশ্নগুলো সবই দেওয়া আছে।
আরোহণ ও অবরোহণ কাকে বলে একবার বলছি, তোমরা শুনে নাও, তোমরা জানো, তবু আমি একবার বলে দিই যেহেতু শর্ট কোশ্চেন। আরোহণ হচ্ছে কি, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে কোনো নিচু স্থান ধীরে ধীরে উঁচু হয় সেটাকে বলা হয় থাকে আরোহণ। আর অবরোহণটা হচ্ছে কি, যে ভূপৃষ্ঠে যখন কোনো উঁচু স্থান ক্ষয়কার্যের মাধ্যমে ধীরে ধীরে তার উচ্চতা হ্রাস পায় সেটাকে বলা হয়ে থাকে অবরোহণ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি এসেছিল অথবা দিয়ে, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। এগুলো সব আমার সাজেশনে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো কি এসেছিল, স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কি বোঝো, অ্যাকুইফার বলতে কি বোঝো, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো আলোচনা বলতে পাঠ্যগুলো যদি করে রাখো তো সেখান থেকে বৈশিষ্ট্য অটোমেটিক হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কি এসেছিল, গ্রিন হাউস গ্যাসগুলোর নাম লেখো আর ওজোন স্তরের অবক্ষয়ের ফলাফল আলোচনা করো। আচ্ছা, পরের প্রশ্ন, ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি, বা ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর কারণে একই প্রশ্ন উত্তর। আর দেওয়া আছে দেখো কি, শস্যাবর্তনের দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো আর ভারতে নীল বিপ্লব বলতে কি বোঝো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ বিশ্লেষণ করো আর পেট্রোরাসায়ন শিল্প বলতে কি বোঝো। পরের প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন কি আছে দেখো, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতে পার্থক্য নিরূপণ করো, বয়সলিঙ্গ অনুপাতে গুরুত্ব উল্লেখ করো এবং গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। তো এই বড় প্রশ্ন চমন থেকে যেগুলো দেখালাম এগুলো সব আমার সাজেশনে দেওয়া আছে, ওখান থেকে দেখছি অনেকগুলো প্রশ্ন কমন এসছে। তোমরা এই প্রশ্নগুলো খাতে ভালো করে নোট করে নেবে এবং এর পরবর্তীতে এখনও যে স্কুলের প্রশ্নপত্রগুলো আমি দেখাবো সেগুলো তোমরা ভালো করে দেখবে এবং এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো এগুলোর সঙ্গে ওগুলো কতগুলো কমন এসছে সেগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।